আচ্ছা, ২০২৫ সাল কি সত্যি ভারতের ভাগ্য বদলে দিতে চলেছে? আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই একটা বছরকে ভারতের ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে। আর এর লক্ষ্য হল ২০৪৭ সালের মধ্যে দেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা। চলুন, এই বড় পরিকল্পনার গভীরে যাওয়া যাক। শুরুতেই এই কথাটা ভাবুন। এর মানে হল ২০২৫ সালকে কিন্তু শুধু একটা ক্যালেন্ডারের পাতা হিসেবে দেখা হচ্ছে না, বরং এটাকে এমন একটা মুহূর্ত হিসেবে তুলে ধরা হচ্ছে যা ভারতের আগামী কয়েক দশকের ইতিহাস লিখে দিতে পারে। লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার। ২০৪৭ মানে স্বাধীনতার ১০০ বছরে ভারতকে একটা উন্নত দেশ বা বিকশিত ভারত হিসেবে গড়ে তোলা। আর এই বিশাল লক্ষ্যের ভিতটাই তৈরি করা হচ্ছে ২০২৫ সালে। বলতে পারেন এটা সেই লঞ্চপ্যাড যেখান থেকে উন্নত ভারতের রকেটটা আকাশে উড়বে। চলুন দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের আলোচনায়। প্রথমে আমরা দেখব কেন ২০২৫ সালকে একটা সন্ধিক্ষণ বলা হচ্ছে। তারপর জানব সাধারণ মানুষের পারিবারিক বাজেটে কী প্রভাব পড়বে, কৃষকদের ক্ষমতায়নের জন্য কি করা হচ্ছে, সংস্কৃতি আর প্রযুক্তিতে দেশ কিভাবে এগোচ্ছে এবং সবশেষে দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার পরিকল্পনাগুলো কি। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। ২০২৫-এর সন্ধিক্ষণ বলা হচ্ছে, এখানেই উন্নত ভারতের সেই ভিত্তিটা স্থাপন করা হচ্ছে যা আগামী ২ দশকের জন্য দেশের পথ ঠিক করে দেবে। এবার আসা যাক সেই বিষয় যা আমাদের সবার পকেটের সাথে সরাসরি যুক্ত, মানে টাকা পয়সার কথায়। দেখব মধ্যবিত্তের বাজেটে স্বস্তি দিতে আর ব্যবসার পথ সহজ করতে কি নতুন নীতি আনা হয়েছে। কর ব্যবস্থায় একটা বড়সড় বদল আনা হয়েছে, নাম জিএসটি 2.0। আগে যে ৪ স্তরের জটিল সিস্টেম ছিল সেটাকে একদম সহজ করে মাত্র দুটো স্ল্যাবে নিয়ে আসা হয়েছে, ৫% আর ১৮%। এর পেছনের ভাবনাটা খুব সহজ, ব্যবসায়ীদের জন্য নিয়মকানুন সহজ করা আর সাধারণ মানুষের জন্য জিনিসপত্রের দাম কমানো, যাতে দেশের অর্থনীতিতে গতি আসে। আর শুধু ব্যবসায়ী নয়, ব্যক্তিগত আয়করেও একটা বড় স্বস্তি। করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে করা হয়েছে ১০ লক্ষ টাকা। এর মানে কি? এর মানে হল কোটি চাকরিজীবীর হাতে এখন আগের থেকে বেশি টাকা আসবে। আর হাতে টাকা এলে স্বাভাবিকভাবেই বাজারে কেনাকাটা বাড়বে, যা অর্থনীতিকে একটা নতুন গতি দেবে। শহরের মধ্যবিত্তের কথা তো হলো, এবার চলুন দেখি ভারতের গ্রামের দিকে। কৃষকদের জন্য এই পরিকল্পনায় কি রাখা হয়েছে, কারণ দেশের কৃষিভিত্তি মজবুত করাটাও কিন্তু একটা বড় লক্ষ্য। এই সংখ্যাটা একবার দেখুন, ৩.৭৫ লক্ষ কোটি টাকা। এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো দালাল বা মধ্যস্থতাকারী ছাড়াই এই টাকাটা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে। ফলে সার, বীজ বা ডিজেলের মতো জরুরি জিনিস কেনার জন্য কৃষকদের এখন আর কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না। চাষবাস মানে শুধু কঠিন পরিশ্রম নয়, এর সাথে প্রকৃতির খামখেয়ালিপানাও জড়িয়ে আছে। এই ঝুঁকিটা কমাতেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাকে আরও শক্তিশালী করা হয়েছে। মানে এখন কম প্রিমিয়াম দিয়ে ফসলের জন্য আরও বেশি সুরক্ষা পাওয়া যাবে, যাতে খরা বা বন্যার মতো দুর্যোগে কৃষকদের ঋণের বোঝায় ডুবতে না হয়। এটাকে শুধু একটা ক্ষতিপূরণ হিসেবে নয়, কৃষকদের আত্মবিশ্বাস বাড়ানোর একটা উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই চার্টটা কিন্তু একটা বড় গল্প বলছে। দেখুন, মাত্র ১ দশকের মধ্যে গ্রামের বেকারত্বের হার ২৫% ওপর থেকে কমে প্রায় ৫% নিচে নেমে এসেছে। এই অসম্ভব পরিবর্তনটা যে গ্রামীণ অর্থনীতিতে একটা নতুন জোয়ার এনেছে তা বলাই বাহুল্য। একটা উন্নত দেশের ধারণা কিন্তু শুধু অর্থনীতি দিয়ে মাপা যায় না, এর সাথে জড়িয়ে থাকে তার সংস্কৃতি আর প্রযুক্তিগত শক্তি। এই পর্বে আমরা এই দুটো দিক নিয়েই কথা বলবো। এই উৎস অনুযায়ী অযোধ্যার রাম মন্দিরে ১৯১ ফুটের ধর্মধ্বজ উত্তোলনকে শুধু একটা ধর্মীয় আচার হিসেবে দেখা হচ্ছে না, বরং এটাকে ভারতের সাংস্কৃতিক আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। বার্তাটা হল, উন্নত ভারতের ভিত্তিটা তার হাজার বছরের পুরনো ঐতিহ্যের উপরেই দাঁড়িয়ে থাকবে। প্রযুক্তির দুনিয়ায় ভারত এখন আর শুধু অন্যদের অনুসরণ করছে না, বরং নিজেই পথ দেখাচ্ছে। নিজেদের সেমিকন্ডাক্টর চিপ তৈরি করা বা গগনয়ান মিশনের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি, এই দুটোই কিন্তু বিশাল পদক্ষেপ। এর মাধ্যমে ভারত প্রযুক্তিগতভাবে আত্মনির্ভর হয়ে উঠছে আর বিশ্বের মঞ্চে নিজের জায়গা আরও মজবুত করছে।
আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা দেখব দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রতিরক্ষা আর জ্বালানির ক্ষেত্রে কি কৌশলগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাবুন তো, দশকের পর দশক ধরে ভারত এই একটা জরুরি প্রযুক্তির জন্য অন্য দেশের ওপর নির্ভর করে এসেছে। এখন সেই নির্ভরতা কাটানোর সময় এসেছে। নিজেদের জেট ইঞ্জিন বানানোর সিদ্ধান্তটা কিন্তু শুধু টাকা বাঁচানোর জন্য নয়, এর আসল লক্ষ্য হল কৌশলগত স্বাধীনতা। হ্যাঁ, একদিকে যেমন বিলিয়ন বিলিয়ন ডলার বাঁচবে, নতুন হাইটেক চাকরি তৈরি হবে, তেমনি অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তির জন্য ভারতকে আর কারো দিকে তাকিয়ে থাকতে হবে না। ভবিষ্যতের সুরক্ষার জন্য একটা লম্বা সময়ের পরিকল্পনা হল মিশন সুদর্শন চক্র। এটা 2025-এ শুরু হবে আর চলবে আগামী 1 দশক ধরে। এর উদ্দেশ্য হল সংসদ ভবন বা রাম মন্দিরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সুরক্ষা ব্যবস্থা দিয়ে ঘিরে ফেলা, যা আজকের এবং ভবিষ্যতের যে কোনো হুমকি মোকাবেলা করতে পারবে। জ্বালানি নিরাপত্তার জন্য ভারত এখন মাটির তলার পাশাপাশি সমুদ্রের গভীরেও নজর দিয়েছে। ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন মিশনের মাধ্যমে সমুদ্রের নিচে তেল আর গ্যাসের খোঁজ করা হচ্ছে। এর লক্ষ্য শুধু দেশের অর্থনীতিকে চাঙ্গা করা নয়, বরং পেট্রোল ডিজেলের দামকে নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষকেও স্বস্তি দেওয়া। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? অর্থনীতি, কৃষি, সংস্কৃতি, প্রযুক্তি বা নিরাপত্তা, এই উদ্যোগগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়। এগুলো সবই একটা বড় ছবির অংশ। আর সেই ছবিটা হলো 2047 সালের মধ্যে একটা উন্নত, আত্মনির্ভর এবং শক্তিশালী ভারত গড়ে তোলার। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এই উৎস অনুযায়ী 2025 সালকে ভারতের ভবিষ্যতের একটা চূড়ান্ত নীল নকশা হিসেবে দেখানো হচ্ছে। পরিকল্পনাগুলো নিঃসন্দেহে খুবই উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু আসল পরীক্ষা তো হবে প্রয়োগের ক্ষেত্রে। এই দশকটাই হয়তো বলে দেবে 2047 সালের উন্নত ভারতের স্বপ্নটা সত্যি হবে নাকি কেবল স্বপ্নই থেকে যাবে। দেখার বিষয় এটাই।